ওকে, সো ফার্স্ট টুডে আমি ডিসকাস করব হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার্স কোর্সে আজকে এইচটিএমএল এবং সিএসএস টপিক নিয়ে কথা বলবো। এবং আমার হচ্ছে লার্ন উইথ এবিএস এই যে ইউটিউব চ্যানেল আছে, সো এই চ্যানেলে আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। এবং এখানে আমি কন্টিনিউয়াসলি আমি আমার হোল লাইফে যা যা শিখছি, তো সব কিছুই আমি এই লার্ন উইথ এবিএস চ্যানেলে আপলোড করব এবং ভিডিও সেশন করব লাইভ। সাসেস তার মধ্যে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফটওয়্যার আর্কিটেকচার, এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড আদার্স যা যা শিখছি আমি, তো সব কিছুই কভার করার ট্রাই করব। ওকে, সো আজকের মতো স্টার্ট করতেছি ওয়েব ডেভ মাস্টার্স কোর্সের আজকে এইচটিএমএল এবং সিএসএস পার্ট নিয়ে। সো একদম বিগিনার ফ্রেন্ডলি, আমি হচ্ছে একদম ফ্রেন্ডলি ওয়েতে আমি এই বিষয়গুলো কভার করব। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোয়েশ্চেনগুলো করতে পারেন। আমি সরাসরি আপনাদের কোয়েশ্চেনগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং একই সাথে হচ্ছে সো আমরা শুরু করতেছি। ওকে, সো ফার্স্ট আমাদের এই কোর্সে আমরা কি কি শিখব এক্সপ্লেন করতেছি। কোর্স বলতে লাইভ সেশনে আমরা কভার করার ট্রাই করব। আমি ট্রাই করব প্রতিদিন 1 ঘন্টা করে সেশন নেওয়ার জন্য। তো এই সেশনের মধ্যে কোনো দিন এসটিএমএল সিএসএস বেসিক, তারপর হচ্ছে সিএসএস নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে এসটিএমএল সিএসএস যে প্রজেক্ট তৈরি, তারপর হচ্ছে রিয়াক্ট ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, টেলউইন সিএসএস শিখব। আমরা চাইলে বুটস্ট্র্যাপও শিখতে পারি, তারপর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারি। মানে এক এক দিন এক একটা লেসন নিয়ে আলোচনা করব, সরি টপিক নিয়ে আলোচনা করব। যেমন আজকে সাপোজ আমি এসটিএমএল সিএসএস নিয়ে আলোচনা করব, আবার কালকে সেশনে সাপোজ সাইবার সিকিউরিটি নিয়ে ডিসকাস করতেছি। বাট আবার নেক্সট ডেতে আবার চাই এইচটিএমএল সিএসএস যে বাকি পার্টগুলো থাকবে সেগুলো কভার করব। সো কন্টিনিউয়াসলি ডে বাই ডে আমি এক একটা টপিক কভার করব। সো লেটস স্টার্টেড। এখন আমরা আলোচনা করব এইচটিএমএল সিএসএস বেসিক। ওকে, সো কোর্স ইন্ডেক্স সূচিপত্র, তো এটা থেকে আমি অ্যাকচুয়ালি দেখে নিচ্ছি আমরা কি কি শিখবো। এইচটিএমএল এর বেসিক শিখবো, এইচটিএমএল এর ফর্ম শিখবো, এইচটিএমএল ইন্টারমিডিয়েট লেভেলে শিখবো যেতে টেবিল থাকবে, ফর্ম, সিএসএস বেসিক, বক্স মডেল, টাইপোগ্রাফি শিখবো, অ্যাডভান্স সিএসএস শিখবো, লেআউট শিখবো, সিএসএস গ্রিড, রেসপন্সিভ মোবাইল ডিজাইন, অ্যানিমেশন, প্রজেক্ট অ্যান্ড বোনাস চিট শিট আছে। এবং হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন গাইডলাইন এখানে তো ট্রাই করবো। সো ফার্স্ট আমি হচ্ছে নিচের দিকে আসতেছি, আমি ক্লিক করে আসতে পারি। ওকে, সো একদম ফ্রেন্ডলি ওয়েতে আমি প্রথমে বলে রাখতেছি আমি সব কিছু ডিসকাস করবো একদম ফ্রেন্ডলি ওয়েতে। সো আপনারা একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সবাই হচ্ছে ইজিলি বুঝতে পারবেন। সাপোজ ধরেন এক ভিডিও বা 2 ভিডিওতে আপনাদের এইচটিএমএল সিএসএস কাভার হয়ে যাবে। একই রকম করে প্রত্যেকটা টপিক আমি হচ্ছে এভাবে কাভার করবো। ওকে, সো হোয়াই লার্ন দিস, অ্যাকচুয়ালি হোয়াই আমরা এইচটিএমএল সিএসএস কেন শিখবো। তো এইচটিএমএল সিএসএস আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, মানে এই যে ওয়েব নিয়ে ক্যারিয়ার করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি হচ্ছে এইচটিএমএল সিএসএস এর নলেজ থাকতে হবে। অথবা আপনি যদি কি মানে ভালো জব করতে চান, তো সেক্ষেত্রেও আপনার এইচটিএমএল সিএসএস জানতে হবে। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে সেখানেও আপনার এইচটিএমএল সিএসএস লাগবে। সো আমরা এখানে কিছু প্রত্যেকটার মধ্যে কিছু বাংলা লিখে লিখে রাখছি, যেমন নিজের আইডিয়াকে বাস্তবে রূপ দাও, ফ্রিল্যান্সিং বা চাকরি সবখানে এর চাহিদা আছে। ওকে, সব জায়গাতে এর চাহিদা আছে। সো আমাদের এই যে এইচটিএমএল সিএসএস অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য আমাদের কী কী টুলস রাখতেছে আমরা একটু দেখে নিচ্ছি। সো প্রথমে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর বা আদার্স, নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইমস বা ব্র্যাকেটস, এরকম অসংখ্য এডিটর আছে। সো আপনি যে কোনো এডিটরে আপনার কোডিং স্টার্ট করতে পারেন। সো আমরা প্রেফার করব ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, যেটা সচরাচর সবাই ইউজ করে। এবং আমি ডে বাই ডে প্রথমে হচ্ছে বিগিনার লেভেলের কোড করব, তারপর আমি হচ্ছে এক্সপার্ট লেভেলে কীভাবে আপনি অল্প সময়ে একটা প্রজেক্ট মেক করতে পারেন উইথ হেল্প এআই। ওকে, আমাদের হচ্ছে একটা ক্রোম ব্রাউজার লাগবে, যে কোনো একটা ব্রাউজার, বাট ব্রাউজার হিসেবে সবচেয়ে বেস্ট ব্রাউজার হচ্ছে ক্রোম। তো সব কিছু সেখানে আমরা নিয়ে কাজ করতে পারবো। তো ক্রোম ব্রাউজারটা আমাদের অ্যাকচুয়ালি আয়না হিসেবে কাজ করতে হবে। যেমন আমরা যখন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, তাই না? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেটসে পাইথন, তো পাইথন শিখলে পাইথনের কী লাগে, একটা কম্পাইলার লাগে যেখানে আমরা কোডগুলো রান করে দেখতে পারি। বাট আমাদের হচ্ছে এই যে এইচটিএমএল সিএসএস শেখার জন্য আমাদের এরকম হচ্ছে ধরেন অ্যাজ এ কম্পাইলার হিসেবে চিন্তা করেন যে ব্রাউজার আমরা লিখবো হচ্ছে এডিটরে এবং আউটপুট দেখবো ব্রাউজারে। ওকে, আর নেক্সট হচ্ছে আপনাদের কফি বা চা সাথে রাখবেন মাথা ঠান্ডা বা কুল রাখার জন্য। ওকে, সো লেটস স্টার্টেড। তো ফার্স্ট আমাদের কি কাজ করতে হবে, ভিএস কোড এডিটরটা ডাউনলোড করতে হবে। সো আপনি জাস্ট ব্রাউজারে এসে ভিজুয়াল স্টুডিও কোড
দেন হচ্ছে আপনি নর্মাল ওয়েতে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড ফর ম্যাক অথবা ডাউনলোড ফর উইন্ডোজ, যার যে অপারেটিং সিস্টেম, সো নর্মাল ওয়েতে সেটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, এটাকে আহামরি কোনো প্রসেস না। ওকে, সো একটু পরে আমি সেখানে যাচ্ছি, বাট ফার্স্ট অফ অল লেটস অ্যাকচুয়ালি এক্সপ্লেন অ্যাকচুয়ালি হাউ দ্য ওয়েব ওয়ার্কস, একটা ওয়েবসাইট কেমনে কাজ করে। ওকে, সো ফার্স্ট অফ অল একটা রিকোয়েস্ট হচ্ছে ব্রাউজারে রিকোয়েস্ট যায়। সাপোজ আমি এখানে দিচ্ছি এবিএস শাকিল লিখে ইন্টারফেস করলাম, তাহলে এটা কি হলো, রিকোয়েস্টগুলো ব্রাউজারের কাছে, অ্যান্ড দেন ব্রাউজারের কাছে রিকোয়েস্টটা গিয়ে তারপর সে ব্রাউজার হচ্ছে এটা কি সার্ভারে সেন্ড করলো, সার্ভারে সেন্ড করলো রেসপন্স নেওয়ার জন্য। তো সার্ভার থেকে রেসপন্সটা আসে র্যান্ডার হয়ে আবার ব্রাউজারে পেইন্ট করলো, অর্থাৎ ব্রাউজারে সেটা আবার এক্সিকিউট হলো। যেমন আমার ওয়েবসাইট absaikil.com, এবং এখানে আমি হিট করলাম, ইন্টার দিলাম, দেন ব্রাউজার রিকোয়েস্ট সেন্ড করলো হচ্ছে কি সার্ভার থেকে আবার ব্রাউজারের কাছে রেসপন্স আসলো, এবং সেই রেসপন্সটাকে আমি এবার এখানে দেখতে পাচ্ছি, এবং এটা পেন করে দিল এখানে যে হচ্ছে ওকে। ও এটা হচ্ছে আমার ওয়েবসাইট। সো লেট মি সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। তো মাই নেম ইস এবিএস সাইকেল, আপনারা সবাই জানেন। সো আমি হচ্ছে মোটামুটি 8 বছর থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, এবং মোটামুটি হচ্ছে 30+ কান্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড 150টারও বেশি ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করছি বিভিন্ন দেশের। 30+, যেমন ইউনাইটেড স্টেট, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, তুর্কি, মিশর, নাইজেরিয়া, স্পেন, এরকম অনেক দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছি। আমি বিভিন্ন প্রজেক্ট মেক করছি, মোটামুটি 150টারও বেশি আমি প্রজেক্ট করছি, এবং 8 বছর থেকে এই ইন্ডাস্ট্রিতে আছি। ওকে, সো আমরা আমাদের স্লাইডে ফিরে আসতেছি। ওকে, তো এইখানে কিছু একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি, তুমি যখন ব্রাউজারে কিছু লিখো সেটা সার্ভারে যায়, তাই না? সো প্রথমে সার্ভারে যাবে, আর সার্ভার উত্তর দিবে, সেটা কি HTML CSS দিয়ে একটা উত্তর দিবে। ওকে, so let's get started now. The interesting topic is HTML versus CSS. Actually, what is HTML and what is CSS? So HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমরা সবাই জানি। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেপ। সো HTML হচ্ছে একটা স্ট্রাকচার বা বোনস বা একটা খাঁচা ধরতে পারেন, যে একটা বিল্ডিং তৈরি করতেছেন, তো বিল্ডিংয়ের হচ্ছে কি আপনি একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এরকম করে বিল্ডিং মেক করলেন। সো এই বিল্ডিংয়ের হচ্ছে কি কোনো প্রকার হচ্ছে ওই প্লাস্টার করলেন না, কোনো প্রকার রং দিলেন না, দরজা জানলা কিছুই নিলেন না, সো জাস্ট হচ্ছে কি এটা একটা খাঁচার মতো দেখাবে, তাই না? আর CSS হলো কি স্টাইল করতেছেন, সো এইটার ভিতর রং করতেছেন, জানলা লাগাচ্ছেন, বা আদার্স যেই যা কিছু করতেছেন, তো সেটা কি, সেটা হচ্ছে স্টাইল দিচ্ছি। ওকে, সো একই রকম হচ্ছে আহ, এখানে আপনি স্কিন বা ক্লোথের কথা দেখাচ্ছে, যেমন HTML হলো মানুষের কঙ্কাল, একটা মানুষের কঙ্কাল, যেটা আপনারা তো সবাই জানেন কঙ্কাল। আর CSS হলো তার মেকআপ এবং জামা কাপড়, এবং কঙ্কালের উপর জামা কাপড়, মেকআপ, বডি স্ট্রাকচারের ভিতর নতুন শেপ দেওয়া, ডিজাইন দেওয়া, কেউ কালো কেউ সাদা, আহ, এক একজন এক এক স্টাইলের, তাই না? সো সেটাকে আপনি CSS ধরতে পারেন। সো HTML কি করতেছে, HTML জাস্ট হচ্ছে আমার একটা মার্কআপ দিচ্ছে, একটা লেআউট দিচ্ছে, স্ট্রাকচার দিচ্ছে। আর CSS হচ্ছে সেই লেআউটের উপর ব্লু প্রিন্ট বা প্রিন্ট করতেছি, কোনো ডিজাইন অ্যাপ্লাই করতেছি। ওকে, ওকে, সো লেটস স্টার্ট প্রজেক্ট। সো ক্রিয়েট এ ফোল্ডার অন ডেস্কটপ। সো আপনার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এবং যে কোনো নামে আপনি ফাইল ক্রিয়েট করতে পারেন, বাট ফাইলের শেষে এক্সটেনশন হিসেবে .html লিখতে পারেন। এক্সটেনশন জিনিসটা কি, অ্যাকচুয়ালি এক্সটেনশন হচ্ছে যেমন আপনার পিকচার ইমেজের জন্য হচ্ছে কি .jpg, .png, ভিডিওর জন্য .video, যেমন MP4, অডিওর জন্য MP3, যেমন প্রোগ্রামিং যদি শিখেন পাইথনের জন্য .py, সি এর জন্য সি, জাভার জন্য বা এরকম দেখেন কি প্রতিটার হচ্ছে কি একটা এক্সটেনশন আছে না? So আমরা যেহেতু HTML শিখবো, তো HTML এর একটা ফাইল ক্রিয়েট করার সময় একটা এক্সটেনশন দিতে হয়, এক্সটেনশন হচ্ছে .html, এবং এর পূর্বে আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, সো লেটস ডু দিস। ডেস্কটপে একটা ফোল্ডার বানাও, তার ভিতরে index.html ফাইল ক্রিয়েট করো, জাস্ট এনাফ। ওকে, সো দেখেন একটা মাই ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, এর ভিতরে index.html জাস্ট আপাতত এটা ক্রিয়েট করব। দেন VS কোড ম্যাজিক দিছে, ওকে, VS কোডটা ওপেন করতে হবে আমাদের। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ ফোল্ডার। আচ্ছা, এইখানে ফোল্ডার না দিয়ে আমি সাপোজ হচ্ছে আমার কোনো একটা ডিরেক্টরিতে যাচ্ছি, সেইখানে ফোল্ডার ক্রিয়েট করতেছি। আপনি যে কোনো জায়গায় হচ্ছে কি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে লেটস সে কোথায় যাব, ওকে, সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, লার্ন এবিএস, অ্যান্ড এর ভিতরে আমি আরও একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি,
HTML CSS বা ওয়েব ডিজাইন, ওয়েবসাইট দিলাম এবং আমি এটিকে ওপেন করব। সাপোজ আরেকটা দিলাম ওয়েবসাইট ডিজাইন, WD দিতে পারি আমি, WD ওয়েবসাইট ডিজাইন। ওকে, অ্যান্ড এটার ভিতরে সাপোজ আমি এটা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আপনারা এরকম জাস্ট নর্মাল একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এর ভিতরে হচ্ছে একটা ফাইল দিবেন। সো আমি এটা ফাইল না দিয়ে ডিরেক্ট হচ্ছে আমি এটা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে দেন সেখানে ফাইল ক্রিয়েট করব, সেটাই বেটার হচ্ছে। সো আমি এখানে ওপেন করতেছি ভিজুয়াল স্টুডিও কোড। সো আমি হচ্ছে এই ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ওপেন করে ওপেনে ক্লিক দিলাম, এখানে আমি ওপেন, অথবা এখান থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক দিবেন আপনারা। দেন এখান থেকে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেখানে যাচ্ছি। তো আমি এবিএস সাইকেল ফোল্ডারে আমি হচ্ছে লার্ন উইথ এবিএস এর ভিতর ওয়েবসাইটের ভিতর আমরা এই যে WD ওয়েবসাইট ডিজাইন এটা আমি ওপেন করতেছি, WDতে সিলেক্ট করে ওপেন করলাম। সো আপনারা উইন্ডোজ বা ম্যাক ওএস যেই অপারেটিং সিস্টেমে থাকবে সেই অপারেটিং সিস্টেম থেকে আপডেট ওপেন করে নেবেন। ওকে, ট্রাস্ট দিস ফোল্ডার দিয়ে দিচ্ছি, ইয়েস। সো ফার্স্ট আমাদের এখন কি দিছে, ইনস্ট্রাকশন কি বলতেছে, ইনস্ট্রাকশন বলতেছে যে আপনার এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করেন index.html। সো জাস্ট আপনি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে, আই এম সো সরি, মেবি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা আপনারা দেখতে পান নাই, আমি মেবি আরেকটা স্ক্রিনে কাজ করতেছি, তাই না, সরি। সো আমি এটাকে আমি এখানে নিয়ে আসতেছি, সামনে নিয়ে আসতেছি। সো আবার প্রসেসটা দেখাচ্ছি, যেহেতু আমি আলাদা স্ক্রিনে কাজ করতেছিলাম, এটাকে আবার ফুল স্ক্রিন করলাম আমি। ওকে, সো এবার আসি, তো ফাইল থেকে আপনি কি করবেন, এখানে ওপেনে ক্লিক দিবেন অথবা উপর থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক দিবেন। ফোল্ডার থেকে আপনি যেই ফোল্ডারে আপনি প্রজেক্টটা ক্রিয়েট করতেছেন, যেই ফোল্ডারে কাজ করবেন, ওই ফোল্ডারটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। সো আমার ফোল্ডারটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমার এটা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনি এই যেখানে প্লাস এই অপশনটাতে ক্লিক করলে নিউ ফাইল, আপনার ফাইল ওপেন হবে। আর এই অপশনটাতে ক্লিক করলে নিউ ফোল্ডার, আপনার একটা ফোল্ডার ওপেন হবে। ওকে, সো আমি হচ্ছে এখানে একটা নিউ ফাইল দিলাম এবং এটার নাম দিচ্ছি index.html। ওকে, সো যেটা বলছে সেটাই করলাম আমরা। ওকে, বানাইলাম। এখন হচ্ছে কি ভিএস কোড ম্যাজিক টাইপ @ অ্যান্ড প্রেস ট্যাব। ওকে, এটা তো আসতেছে, বাট তার আগে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি HTML এর ট্যাগগুলো কীভাবে কাজ করে, যদিও একটু পরে এটা ডিটেলসে এক্সপ্লেন করব। বাট আমি হচ্ছে কোনো কিছু যদি লিখি, লেটসে আমি এখানে ফার্স্ট কোনো কিছু লিখতেছি, দিলাম টেস্টিং বা দিলাম যে মাই HTML CSS জার্নি দিলাম। ওকে, সেভ করতেছি। সেভ করে আপনি এই যে ফোল্ডার, এটা যদি ডাবল ক্লিক করে ওপেন করি, ডাবল ক্লিক করি, তো দেখেন আপনার এই যে মাই CSS HTML CSS জার্নি, এটা কিন্তু কোথায় চলে আসলো, এটা হচ্ছে একটা ব্রাউজারে ওপেন হয়ে গেল, তাই না। সো এই যে জাস্ট আমি কি একটা HTML এর ভিতর বা একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কি শুধু এইভাবে লিখলেই কি চলে আসবে সব কিছু, আমি যদি এটাকে বড় করতে চাই, যেমন ফন্টটা বাড়াইতে চাই, কালার দিতে চাই, তো এসব করতে গেলে কি একটা কোড লিখতে হয় না। আর HTML হচ্ছে, যেমন এটা বলছিলাম যে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমরা কি মার্ক করে করে আমরা হচ্ছে কি এখানে কোড লিখি। HTML ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটু বুঝতে হবে। অনেকে বলে যে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট সেটা অ্যাকচুয়ালি HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, HTML হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। মার্ক করে করে আমরা সেটাতে কাজ করি। মার্কটা কেমন, যে আমি আবার এটা কেটে দিয়ে আমি কাট করে রাখতেছি, আমি একটা লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, দেওয়ার পরে আমি এখানে সাপোজ বললাম যে H1 মানে হচ্ছে হেডিং, একটু পরে এগুলো ডিটেলস আলোচনা করবো। আবার H1 ট্যাগটাকে ক্লোজ করলাম। তো ক্লোজ করার পর আমি এই লেখাটা আবার এখানে পেস্ট করলাম, যে এর ভিতরে H1 ট্যাগের ভিতরে আমি একটু কন্ট্রোল+ দিয়ে বড় করে নিচ্ছি যাতে আপনারা দেখতে পান ক্লিয়ারলি এটা। ওকে, সো এইখানে লিখলাম মাই HTML CSS জার্নি। ওকে, সো সেভ করি, এবার সেভ করে এবার যদি আমি এখানে রান করি, দেখেন এটা একটু ফন্টটা কি একটু মানে বোল্ড হয়ে আসলো এবং একটু বড় দেখাচ্ছে না। সো এটা যে লিখলাম এটা হচ্ছে একটা ট্যাগ, এটাকে বলা হচ্ছে হেডিং ট্যাগ, HTML এর কি হেডিং ট্যাগ। সো এই হেডিং ট্যাগের মাঝে বিভিন্ন অ্যাট্রিবিউট দিতে পারি বা ট্যাগের ভিতরে ট্যাগ লিখতে পারি, নেস্টেড করে করে আমরা আমাদের যাবতীয় কাজগুলো করি। বা ডিফল্ট অবস্থায় আপনি নর্মালি এরকম দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, বাট HTML এর বিভিন্ন ভার্জন আছে, এই ভার্জনগুলো হচ্ছে কি কিছু মার্কআপ সাপোর্ট করে, কিছু মার্কআপ সাপোর্ট করে না, যেমন HTML 1 2 3 4। তো বর্তমানে যে HTML এর ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে HTML 5, মেবি আই এম নট শিওর, আমি থিওরিটিক্যালি কোনো এখানে কথা বলবো না, আমি এসব প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমি সাপোজ HTML 5 ভার্সনের জন্য আপনাকে অ্যারো সাইন দিয়ে এক্সক্লেমেটরি সাইন দেবো, তারপর লিখবো DOC TYP ডক টাইপ।
ডক টাইপ স্পেস দিয়ে লিখবো HTML। সো এই যে এই লেখাটা লিখলাম, এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে আমি হচ্ছে এই HTML5 নিয়ে কাজ করতেছি। ওকে, অ্যান্ড তারপর লিখলাম HTML মানে হচ্ছে HTML নিয়ে কাজ করতেছি। এবং এটা দেওয়ার পরে এটার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি? প্রথমে হচ্ছে এই যে HTML লেখাটা লিখতে হয়, HTMLটাকে স্টার্ট করব এবং HTML ট্যাগটাকে ক্লোজ করব। ওকে, অ্যান্ড HTML এর স্টার্ট এবং ক্লোজ এর মাঝখানে মিডিলে আমাদের হচ্ছে দুটো পার্ট হয়। আমি একটু আগে বললাম যে HTML হচ্ছে নেস্টেড আকারে কাজ করে, একটার পর একটা, একটার ভিতরে একটা দিয়ে দিয়ে আনলিমিটেড আমরা নেস্টেড করতে পারি। ওকে, সো এর ভিতরে দুটো পার্ট থাকে সবসময়। এটা হচ্ছে মূল স্ট্রাকচার। ওকে, HTML এর মূল স্ট্রাকচার হচ্ছে এটা। HTML দিয়ে এখানে দিলাম হচ্ছে হেড একটা পার্ট, হেডটাকে স্টার্ট করলাম এবং হেডটাকে ক্লোজ করলাম। আর একটা পার্ট হচ্ছে বডি, বডি। ওকে, সো একটা পার্ট হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো হেডের ভিতর আমরা বিভিন্ন জিনিস রাখবো, এটা পরে বলবো, আমরা পরে আলোচনা করব। আমরা মূলত একটা ওয়েবসাইট ওপেন করলে, একটা ওয়েবসাইট যখন আমরা ওপেন করি, তো এই ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখতে পাই এগুলো, তো এটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে থাকে সব কিছু। বডি ট্যাগের ভিতরে থাকে, যেমন হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ থেকে শুরু করে সব কিছুই আমাদের বডি ট্যাগের ভিতরে থাকে। সো আমাদের এই বডি ট্যাগের ভিতরে যা লিখবো তাই আমরা দেখতে পাবো, আর হেডের ভিতরে যেগুলো থাকে এগুলো অবশ্য হিডেন থাকে, দেখতে পাই না আমরা। এগুলো হচ্ছে বিভিন্ন লিঙ্ক আপ করার জন্য। ওকে, সো আমি আবার এই সেম হেডিংটা আবার দিচ্ছি, দেখেন আমি স্ট্রাকচারটা দেখেন, ডক টাইপ HTML লিখলাম, HTML হেডের ভিতর হেড লিখলাম, বডি, এই বডির ভিতর আমি যাবতীয় কোডগুলো করব। সো আমি আবার শুরু করতেছি H1, হেডিং ট্যাগটাকে স্টার্ট করলাম এবং হেডিং ট্যাগটাকে ক্লোজ করলাম। দেখেন স্টার্ট করতে হচ্ছে কেমনে, ক্লোজ করতে হচ্ছে কেমনে, আপনি এক লাইনে রাখতে পারেন অথবা একাধিক লাইনে নিতে পারেন। সো লেফট অ্যাঙ্গেল দিলাম, H1 লিখলাম, রাইট অ্যাঙ্গেল দিলাম, গ্রেটার দেন লেস দেন দিলাম, অ্যান্ড দেন আবার হচ্ছে গ্রেটার দেন লেস দেন দিয়ে এটা হচ্ছে কি, এটার ভিতর একটা স্ল্যাশ দিলাম। ওকে, তো এটা দিয়ে আমি এটাকে কি ক্লোজ করলাম। তো আপনাদের এই হচ্ছে কি এইভাবেই ক্লোজ করতে হবে। ওকে, সো ওকে, এখন হচ্ছে আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। ওকে, সো কি করলাম, আমি আবার বলতেছি এই পার্টটাকে একটু বলি। সো আমি এখানে লেস দেন সাইন দিলাম, H1 লিখলাম, তারপর হচ্ছে গ্রেটার দেন দিলাম, আবার হচ্ছে একটা লেস দেন সাইন দিলাম, একটা স্ল্যাশ, এটাকে বলা হচ্ছে ব্যাক স্ল্যাশ, তো একটা ব্যাক স্ল্যাশ দিলাম, এই যে ব্যাক স্ল্যাশ। তারপর হচ্ছে আবার ওই সেম লেখাটাকেই ক্লোজ করলাম, মানে H1 ট্যাগটাকে স্টার্ট করলাম, H1 ট্যাগটাকে ক্লোজ করলাম। এটাকে বলা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে বলা হচ্ছে ক্লোজ ট্যাগ। এবং ক্লোজ ট্যাগের আগে সবসময় একটা স্ল্যাশ থাকে। ওকে, মানে ব্যাক স্ল্যাশ দিয়ে রাখছি এখানে। এবং এর ভিতরে দেখলাম যে দিস ইজ হেডিং। ওকে, সেভ করি, অ্যান্ড এবার যদি দেখি আমি সেম ওয়েতে ওইটাই দেখতে পাবো, দিস ইজ হেডিং। ওকে, বাট এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে রান করতেছি, কোনো চেঞ্জ করে আবার রিলোড করতেছি। বাট এটাকে যদি আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মাধ্যমে লাইভে ওপেন করি, তো সেক্ষেত্রে আমাকে বারবার আর রিলোড দিতে হবে না। কীভাবে, আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এবার লাইভ সার্ভার ওপেন করবো, এখানে গো লাইভে ক্লিক দিব। তো এটাতে ক্লিক দেওয়ার পরে এইটা হচ্ছে, সরি আমার আরেকটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে, আমি এই ব্রাউজারে ওপেন করি। ওকে, অ্যান্ড দিস ইজ হেডিং লেখাটা আছে। বাট এবার যদি কোনো কোডে চেঞ্জ করি, দিলাম যে হেডিং 1, কন্ট্রোলে যে সেভ করলাম, অটো সেভ সিস্টেমও আছে, আপনাকে বারবার সেভ করতে হবে না, বাট আমি এটা ডিজেবল করে রাখছি। সেভ দিলাম, এখন দেখেন আমাকে রিলোড দিতে হচ্ছে না, অটোমেটিক এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে লাইভ সার্ভারের বেনিফিট এবং ভিজুয়াল স্টুডিও কোডের একটা বেনিফিট ধরতে পারেন। ওকে, সো চলে আসি আমাদের স্লাইডে। ওকে, তো ভিএস কোডের ম্যাজিক বলতেছে এখানে এক্সক্লামেটরি সাইন দিয়ে ট্যাপ প্রেস করলে সব চলে আসবে। দেখি ম্যাজিকটা দেখি, এই যে 7 থেকে 8টা লাইন লিখলাম আমরা, এটাকে আমি জাস্ট হচ্ছে একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে ট্যাব যদি প্রেস করি, দেখেন অটোমেটিক সেই জিনিসগুলো চলে আসলো। ওকে, সো এগুলো হচ্ছে শর্টকাট, তো শর্টকাট আমরা পরে শিখবো। ওকে, আপাতত আমরা স্ট্রাকচারগুলো শিখি। সো আমি কন্ট্রোল জে দিয়ে বের হয়ে আসলাম। ওকে, সো এই অবস্থায় আসলাম, তো এটা দিয়ে এটা আসলো। দেন হচ্ছে এক্সটেনশন ইনস্টল লাইভ সার্ভার। ওকে, এই এক্সটেনশনটা যদি না থাকে, যে গো লাইভে গিয়ে যে লাইভ সার্ভারটা আসলো, এটা হচ্ছে এইখানে এক্সটেনশনে ক্লিক দিয়ে আপনি লাইভ সার্ভার এক্সটেনশনটা আপনার কি ইনেবল থাকতে হবে, মানে ইনস্টল করা থাকতে হবে। দেখেন লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করা আছে আমার এখানে। আপনার যদি ইনস্টল না থাকতো তাহলে ইনস্টল বাটন থাকতো, ইনস্টলে ক্লিক করলে আপনার সেটা ইনস্টল হয়ে থাকতো, দেন সেক্ষেত্রে আপনার লাইভ সার্ভার কাজ করতো। আদারওয়াইজ কিন্তু লাইভ সার্ভার কাজ করবে না এক্সটেনশনটা না থাকলে। তো এইখানে এটাই বলে রাখছে। ওকে, তো লাইভ সার্ভার ইনস্টল করো, বারবার রিফ্রেশ করা লাগবে না। আমি যেটা বললাম একটু আগে, এই যে অটোমেটিক রিফ্রেশ হচ্ছে, আমি যে এখানে কোনো কোডে কোনো একটা লাইনে চেঞ্জ করতেছি,
সাপোজ আরেকটা লাইন নিলাম, সেভ দিলাম, তো আমার এখানে দেখেন অটোমেটিক চলে আসলো, বারবার আর আমার এই পেজটাকে রিলোড দিতে হলো না, বা আমার পেজের মধ্যে ইন্টারপ্রেস করতে হলো না। ওকে, দ্যাটস ফাইন। সো এখন আমরা ফিরে আসি দ্য গোল্ডেন রুলস। গোল্ডেন রুলস কি? রাইট কোড, কোড লিখো, সেভ করো, চেক ব্রাউজার। ওকে, একটা কোড লিখলাম, আমি কোডটা লিখলাম, ওকে, সেভ করলাম, অ্যান্ড ব্রাউজারে গিয়ে দেখো। এটাই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে রুলস। ওকে, অ্যান্ড দেন আমরা ইলুস্ট্রেট ফ্লো করতেছি, এটা হচ্ছে গোল্ডেন রুলস। যাই হোক, একটা বলে রাখছি যে গোল্ডেন রুলস। ওকে, এটা ফলো করতে হবে আপনাদের। নেক্সট আসি। সো নেক্সটে কী বলে রাখছি? ওকে, ওকে, ফাইন, পারফেক্ট। ওকে, সো এবার স্টার্ট করি আমরা HTML বেসিক, দ্য স্কেলটন। ওকে, ওয়েব পেজের কাঠামো তৈরি করা, একটা ওয়েব পেজের কাঠামো ক্রিয়েট করব। কাঠামো বলতে আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে যান, তো এই ওয়েবসাইটে যদি আসি, এটা তো সবার পার্ট উপরে একটা আছে, এটাকে বলা হচ্ছে হেড এরিয়া বা হেডার এরিয়া, এটা হচ্ছে বডি, তারপর এটাকে ধরতে পারেন অ্যাসাইড, নিচের দিকে আছে কি ফুটার পার্ট। সো এরকম এই যে একটা একটা করে কাঠামোগুলো ক্রিয়েট করব, এই কাঠামোগুলো ক্রিয়েট করার জন্য আমাকে কি সব কিছু শিখতে হবে। অনেকগুলো ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমরা শিখবো ওয়ান বাই ওয়ান। ওকে, সো ফার্স্ট, ট্যাগ অ্যান্ড এলিমেন্টস। সো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ তো একটু আগে বললাম, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ বলছি না? ট্যাগটা কী ছিল? এই যেটা দিলাম, H1 ট্যাগটাকে স্টার্ট করছি এবং স্ল্যাশ দিয়ে H1 ট্যাগটাকে ক্লোজ করছি। আপনি চাইলে এটা নিচের লাইনেও রাখতে পারেন, এইভাবেও লিখতে পারেন, নো প্রবলেম, বাট এক লাইনেও লিখতে পারেন। সো এই যে ট্যাগটাকে, এটাকে বলা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। সো আই থিঙ্ক এটা ক্লোজ হয়ে গেল। ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ কী সেটা বুঝতে পারছেন। ট্যাগ হলো স্যান্ডউইচের মতো, উপরে রুটি, নিচে রুটি, মাঝখানে কন্টেন্ট। ওকে, আপনি যখন স্যান্ডউইচ খান, তাই না? তো স্যান্ডউইচের উপরে একটা পার্ট থাকতেছে রুটি, নিচে একটা পার্ট থাকতেছে, আর মাঝখানে কি থাকতেছে? আপনার ওই আদার্স জিনিসগুলো, তাই না? আদার্স ফুড আইটেমগুলো। সো এই যে মাঝখানে যে কন্টেন্ট, এটাই হলো কি, এটা হলো ট্যাগ, স্টার্ট ট্যাগ, ইন ট্যাগ, আর মাঝখানে আমার কন্টেন্টগুলো লিখতেছি। তো আমার ওয়েব পেজে কিন্তু দেখতে পাচ্ছি আমার কোনো প্রকারে যে H1 লেখাগুলো, এগুলো কিন্তু শো করতেছে না। শো করতেছে কোনটা? এই স্টার্ট ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে মিডিলে আমি যা কিছু লিখতেছি সেটাই শো করতেছে এখানে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, এইভাবে। দেন হেড ভার্সেস বডি। অ্যাকচুয়ালি আমি একটু আগে যে বললাম যে আমাদের একটা হেড পার্ট থাকতেছে, এটা হচ্ছে হেড। HTML ট্যাগের ভিতরে খেয়াল রাখতে হবে, একটা থাকতেছে হেড পার্ট আর একটা হচ্ছে কি বডি পার্ট। সো এই হেড এবং বডিটা কি এটা একটু দেখি। সো হেড হলো মেন ব্রেন বা বিভিন্ন মেটা ইনফো, একটা ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে। সো আমি যদি যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি যদি কন্ট্রোল ইউ প্রেস করেন, কন্ট্রোল ইউ, অথবা ভিউ সোর্স কোডে যদি যাই, এই যে ভিউ পেজ সোর্স, তো এই জায়গায় দেখেন এখানে অনেক HTML এর কোড লেখা আছে, তাই না? সো এটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার হিজিবিজি ওয়েতে আছে, এই যে মেটা মেটা কত কি আছে। বাট আপনি যখন এই লেসনগুলো শেষ করবেন, HTML শিখবেন, তখন সবগুলো বিষয় বুঝবেন যে অ্যাকচুয়ালি কোনটা কি। সো এই হেডের ভিতরে কী থাকে? বিভিন্ন মেটা ইনফরমেশন থাকে, এটা বলছে। বিভিন্ন লিঙ্ক থাকে, আমি এক পেজ থেকে আরেক পেজের লিঙ্ক, CSS এর লিঙ্ক, জাভা স্ক্রিপ্টের লিঙ্ক। তো এই লিঙ্কগুলো বা আমি ডিরেক্টলি এখানে CSS লিখতে পারি, মানে ডিজাইন লিখতে পারি। তো সব কিছু আমার হচ্ছে হেডের ভিতর থাকে। এই যে বিভিন্ন স্টাইল করা আছে, বিভিন্ন ফন্টের লিঙ্ক, সব কিছু এখানে থাকবে। আমি চাইলে CSSও করতে পারবো। আর এর ভিতরে পার্টটা হচ্ছে কি বডি পার্ট। ওকে, এই যে এগুলো হচ্ছে বডি, এই যে হেডের পরে দেখেন বডিটা স্টার্ট হয়েছে, এই যে বডির ভিতর বডির কোডগুলো লিখতেছে। সো কি হলো? বডি হচ্ছে ফেস ভিজিবল কন্টেন্ট। এই হেডিংয়ের ভিতর দেখেন আমার এই যে এটার ভিতর, হেডিংয়ের ভিতর অনেক কিছু লেখা ছিল না? বিভিন্ন লিঙ্ক বা আদার্স কিছু, এই যে এই সেই অনেক কিছু কন্টেন্ট লিঙ্ক টিঙ্ক। বাট আমার ওয়েবসাইটের ভিতর কি সেগুলো দেখাচ্ছে? মানে যে ভিজিবল পার্টটা থেকে সেটা দেখাচ্ছে? দেখাচ্ছে না। সো এইটাই বলছে যে আমার হচ্ছে এই হেড হচ্ছে ব্রেন, বিভিন্ন মেটা ইনফো লিঙ্ক আপ থাকে, আর বডি হচ্ছে ফেস। অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাবো ওয়েবসাইটের আউটপুটটা, হেডের জিনিস দেখা যায় না, যেমন টাইটেল দেখা যায় না। বডি এর জিনিস ইউজার দেখতে পায়, বডির ভিতর যা কিছু লিখবো সেগুলো হচ্ছে ইউজার দেখতে পাবে। বাট ট্যাগগুলো কিন্তু দেখতে পাবে না। এই যে ট্যাগ H1, এটা কিন্তু দেখতে পাচ্ছে না। ট্যাগের ভিতরের যে কন্টেন্টটা আছে সেটাই দেখতে পাচ্ছে। ওকে, সো হেডিং ট্যাগ এখন স্টার্ট করি আমরা। এখন আমাদের জার্নি স্টার্ট হলো ট্যাগ নিয়ে। ওকে, সো এখানে ট্যাগ, হেডিং ট্যাগ, তারপর প্যারাগ্রাফ ট্যাগ আছে, টেক্সটের বিভিন্ন স্টাইল আছে, বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারি। ওকে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আছে। বাট তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের শেখাচ্ছি, এটা একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেনে আপনাদের এটা আস্ক করতে পারে। ওকে, সো ট্যাগ বা একটা এই যে H1 হচ্ছে কি এলিমেন্ট, আর H1 এর ভিতরে এই হেডিং হচ্ছে এলিমেন্ট, আর H1 হচ্ছে ট্যাগ, তাই না? এই ট্যাগের ভিতরে স্টার ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে
আমি এই যে জিনিসগুলো দিচ্ছি, টাইটেল লিখলাম, টাইটেল, এটা হচ্ছে টাইটেল দিলাম যে হেডিং, কিছু একটা বলে দিলাম। এই যে একটা অ্যাট্রিবিউট, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কাকে বলে? স্টার্ট ট্যাগের ভিতরে স্পেস দেওয়ার পরে এই যে অ্যাট্রিবিউট, যেই জিনিসটা লিখি আমরা, সেটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। যেমন টাইটেল অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট, আদার্স, এক একটা এলিমেন্টের জন্য, মানে এক একটা ট্যাগের এক এক রকম অ্যাট্রিবিউট আমরা ডিফাইন করতে পারি। তো জাস্ট হচ্ছে হেডিংয়ের জন্য আমি টাইটেল দিতে পারি হেডিং। এইটা কোথায় কাজ করবে? যখন এই দিস ইজ হেডিং 1 লেখার উপর মাউসটা নিয়ে যাব, দেখবো সেখানে হেডিং দেখাবে, বাট দ্বিতীয়টার মধ্যে দেখাবে না। ওকে, সেটাই দেখি আমরা। এটাতে আসি, হেডিং 1-এ যাচ্ছি, এই যে দেখেন এই যে হেডিং, আমার মাউসটা সেখানে যাওয়ার পরে এখানে হেডিং লেখাটা দেখাচ্ছে, একটু জুম করি, এই যে হেডিং দেখাচ্ছে। বাট দ্বিতীয়টার ভিতরে যেহেতু কোনো টাইটেল দেই নাই, সো এই জন্য এটার ভিতর কোনো কিছু দেখাচ্ছে না। ওকে, দ্যাটস ফাইন। ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট। সো ট্যাগ বুঝলেন তো, এবং অ্যাট্রিবিউট কি বুঝছেন? স্টার ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, টাইটেল হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল সাইন দেওয়ার পর সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যে কোনো কিছু দিয়ে আমি যে লেখাটা লিখতেছি সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। ওকে, ফাইন। তো ট্যাগ কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, এলিমেন্ট কাকে বলে, আই হোপ এই টপিকগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা তাড়াতাড়ি আমরা শিখে ফেলবো হেডিং। তো হেডিং এলিমেন্টের ভিতর হেডিং হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। H1 হচ্ছে সবচেয়ে বড় টাইটেল, এক পেজে একটাই H1 থাকা ভালো, মানে একটা ওয়েবসাইটের পেজের ভিতর আপনি একাধিক হেডিং না লিখে একটা মূল যে আপনার কন্টেন্টটা, মূল যে কন্টেন্টটা ছিল, মূল টপিকটাকে আপনি H1 ট্যাগের ভিতর রাখবেন। ওকে, সো আমি হচ্ছে এই যে বাংলা ইংলিশ যে কোনো কিছু লিখতে পারি। সো আমি এটাকে যদি কপি করি, আমি যদি এখানে বলি আমি এই যে এই হেডিং 1-এর ভিতর আমি এটা দিয়ে দিচ্ছি, সেভ দেই, তো আমি বাংলা ইংলিশ যে কোনো কিছু কিন্তু আমি লিখতে পারি এখানে। এই যে দেখেন H1 সবচেয়ে বড় টাইটেল, এক পেজে একটা টাইটেল ভালো, এটা একটু বড়। সো আমি এটাকে H1 থেকে H6 ছয়টা করতেছি, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভি 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 ভি। সো এটা করে দিলাম হচ্ছে H2, এটা করে দিলাম হচ্ছে H3। আচ্ছা, আমার কি অটো ক্লোজ ট্যাগটা এখানে অটোমেটিক ক্লোজ হবে পরের পার্টটা? ক্লোজ অটো ক্লোজ ট্যাগ আছে বাট কাজ করতেছে না, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, সমস্যা নেই। অটো ক্লোজ ট্যাব না, অটো কমপ্লিট ট্যাগ। আচ্ছা, ওকে, নো প্রবলেম, আমরা চলে আসি, এগুলো ম্যানুয়ালি করতেছি। H4, এটা দিলাম হচ্ছে H5, এটা দিলাম হচ্ছে H6। এবং যেই ট্যাগ, যেই নামে যেই ট্যাগটা স্টার্ট করছেন ওটা কিন্তু সেই নামে ক্লোজ করবেন না, যা এটা হচ্ছে H2, এটা হচ্ছে কি H3। ওকে, সো এখন পার্থক্যটা বুঝতে পারবেন যে হেডিংয়ের ভিতরে পার্থক্যগুলো কি। পার্থক্যটা একটু দেখি আমরা। এই যে দেখেন, সবচেয়ে বড় এই লেখাটা সবচেয়ে বড় H1, H2 তার চেয়ে একটু ছোট, H3 তার চেয়ে ছোট, H4 তার চেয়ে ছোট, H5 তার চেয়ে ছোট, H6 তার চেয়ে ছোট। সো একটা ওয়েবসাইটের ভিতর আপনি একটা পেজের ভিতর একটা হেডিং ট্যাগ ইউজ করবেন, 4 থেকে 5টা। এই যে সবচেয়ে বেশি কাজ করে এসইওর জন্য, এই যে গুগলে কোনো কিছু সার্চ দিলে যে আসতেছে, তো এসইওর জন্য সবচেয়ে বেশি কাজ করে H2 ট্যাগ, এই যে হেডিং 2 ট্যাগ কিন্তু এটা। তারপর এটা হচ্ছে কি H3, আপনি ইউজ করতে পারেন আনলিমিটেড, নো প্রবলেম। বাট এই যে H1 একবার আর H2 4 থেকে 5 বার বা 8 থেকে 8 বার, সর্বোচ্চ 10 বার, এর বেশি মানে কন্টেন্ট অনুযায়ী আপনারা লিখবেন, এর বেশি দেওয়া যাবে না। ওকে, সো হেডিং H1 থেকে H6, আই হোপ আমাদের টপিকটা কভার হয়ে গেল। এটা আমি শুধু একটা রাখতেছি, বাকিগুলো কেটে দিচ্ছি। ওকে, সেভ দিচ্ছি। ফাইন, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। নেক্সটে কি আছে? তো হেডিং আমরা শিখে ফেললাম, এরপর হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, আপনার এই যে ছোটো ছোটো যত লেখা লিখতেছেন আপনি এখানে, সেগুলো হচ্ছে কি প্যারাগ্রাফ। এবং একটা ওয়েব পেজের ভিতর সবচেয়ে বেশি যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ এই যে যা দেখতেছেন ছোটো ছোটো লেখাগুলো সব কিছুই কিন্তু প্যারাগ্রাফ, সব প্যারাগ্রাফ, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্যারাগ্রাফ। সো সবচেয়ে বেশি ইউজড হয় একটা ওয়েবসাইটের ভিতর প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ, এখানে আপনি কিছু লিখে দিলেন, আমি হিজিবিজি ওয়াইতে কিছু লিখলাম। ওকে, কয়েক লাইনের কিছু লিখে দিলাম, সেভ করি। সেভ করার পর এবার যদি এখানে আমি দেখি, ওকে, তো দেখতে পাচ্ছি যে হিজিবিজি ওয়াইতে এরকম চলে আসলো। তো সাপোজ আমি দিলাম হচ্ছে কোনো একটা নিউজ পেপারে চলে যাচ্ছি, সাপোজ হচ্ছে News24। ওকে, ভিডিও News24 কোনো একটাতে যাই, কোনো একটা নিউজ আমি ওপেন করলাম। সো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধরেন এই H2 ট্যাগ, এখানে আমরা H2 ট্যাগ ইউজ করছি। আমি যদি এটা সচরাচর H2 ট্যাগই থাকার কথা, তবে ইনস্পেক্ট করে দেখতেছি এই যে এখানে H1 রাখছে, একটা পেজের ভিতর একটা H1 ট্যাগ রাখা যায়, যেটা বললাম। সো যে একটা H1 রাখছে, সো আমরা এটাকে H1 এর ভিতর রাখতেছি। এটাকে কপি করলাম, কপি করে আমার এডিটরে আসে, এই যে এটা H1 এর ভিতর রাখলাম।
ওকে, অ্যান্ড বাদ বাকি যা কিছু এখানে দেখতেছেন যেগুলো কিন্তু সব প্যারাগ্রাফ, তাই না? এই যে দেখেন সব কিন্তু প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফটা আমি কপি পেস্ট করতেছি, বুম, লেটস নট ফুল, সবটুকু নিচ্ছি না আমরা, লেটস সে আমরা এই পর্যন্ত নিচ্ছি। আমি এটা কয়েকবার রিপিট করতেছি। ওকে, প্যারাগ্রাফটা কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এটা 4বার লিখলাম আমি। কীভাবে? প্যারাগ্রাফ ট্যাগটাকে স্টার্ট করছি এখানে, প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করছি এখানে। স্টার্ট ট্যাগ ক্লোজ ট্যাগ তো আমরা ইতিমধ্যে শিখে গেছি, তাই না? সো এবার যদি আমি এটা সেভ করি, সেভ করে দেখতে পাবো এই যে এখন আমাদের দেখে নিউজ পেপারের মতো চলে আসছে এটা, তাই না? এই যে দিস ইজ সিএমপি বায়ার্স ফর্ম, যা লেখা ছিল এই যে সেম টু সেম, দেখেন ডিজাইনটা প্রায় সেম এরকম চলে আসছে। ওকে, ফাইন। সো আমরা প্যারাগ্রাফটাও শিখে ফেললাম, তাই না? সো হেডিং ট্যাগ শিখলাম, প্যারাগ্রাফটা শিখলাম। নেক্সটে আসি। তো প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করব, ওকে। অ্যান্ড দেন টেক্সটের বিভিন্ন স্টাইল করা যায়। একটা টেক্সটকে বা প্যারাগ্রাফটাকে আমরা চাইলে বোল্ড করতে পারি, মানে বোল্ড বড় একটু বোল্ড বোল্ড হয়ে থাকবে, ইটালিক মানে বাঁকা লেখা লিখতে পারি, আন্ডারলাইন মানে নিচে একটা কি দাগ দিতে পারি। এই বিভিন্ন নিউজ পেপার সাইটে বা আদার্স বিভিন্ন সাইটে আমরা এরকম দেখি না? সো এটা করার জন্য আমরা কি করতে পারি? বিভিন্ন ট্যাগ এখানে ইউজ করতে পারি। কীভাবে দেখি আমরা এখানে, যে এই যে চট্টগ্রাম লেখাটার ভিতর বা এই যে মেট্রোপলিটন পুলিশ, এই পার্টটা আমি হচ্ছে বোল্ড করে লিখবো এখন। তার আগে দেখি এই মুহূর্তে স্ট্রাকচারটা কেমন। দেখুন আমি দেখি এই মুহূর্তে যে এই আছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, এই অবস্থায় আছে না নর্মাল টেক্সট আকারে। সো এটাকে যদি আমি এখন এখানে বি ট্যাগ দ্বারা, এখানে ট্যাগ দিলাম হচ্ছে বি, বি ট্যাগটাকে স্টার্ট করলাম এবং এখানে বি ট্যাগটাকে ক্লোজ করলাম, এবং এইটা যদি আমি এর মধ্যে রাখি এবার, যে বি ট্যাগের ভিতর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি রাখলাম। অ্যান্ড দেন এবার দেখি, দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে আছে। তো একই রকম বোল্ড বা আপনি এটা স্ট্রংটা দিতে পারেন, STRONG স্ট্রংও লিখতে পারেন। বোল্ড অথবা স্ট্রং লিখলে আপনার এই যে এরকম হচ্ছে। ওকে, সো আপনি চাইলে এই যে এই পার্টটাকে আমি যদি এই যে এডুকেশন লেখাটা আছে এটাকে সাপোজ আমি করব ইটালিক এটাকে স্টার্ট করলাম, ক্লোজ করলাম, এডুকেশন। সো দেখতে পাবো এডুকেশন লেখাটা কোথায়, হোয়াট ইজ দিস, এই যে এডুকেশন লেখাটা দেখেন কি অবস্থা আছে, এই যে ইটালিক হয়ে আছে, সব কিছু নর্মাল, এডুকেশন লেখাটা ইটালিক ফর্মে আছে। তো একই রকম আপনি আন্ডারলাইন যদি দিতে চান, দেখেন এই যে এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, ইউতে আন্ডারলাইন। ওকে, সেরকম করে আমরা কোনো টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এরকম করতে পারি। ওকে, দেন নেক্সটে মুভ করি। সেটা তো বুঝতে পারছেন কেমনে বোল্ড করা হয়, ইটালিক করা হয়, আন্ডারলাইন করা হয়। অ্যান্ড দেন লিস্ট শেখার আগে আমি শুধু ইমেজটা নিয়ে আসা দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে দেখেন এটাতে একটা ইমেজ আছে, তাই না? ইমেজটাকে আমি ফার্স্ট ডাউনলোড করি, ওপেন ইন লিঙ্ক ট্যাব। তো নিউ ট্যাব থেকে ইমেজটাকে আমি সেভ ইমেজ অ্যাজ, কোথায় ডাউনলোড করবো? আমি যেই প্রজেক্টটা নিয়ে যেখানে কাজ করতেছি সেখানে ডাউনলোড করতেছি, এবি সাইকেল লার্ন উইথ এবিএস ওয়েবসাইট WD, এবং এইখানে আমি এটা সেভ করতেছি, এবং এত বড় নাম না দিয়ে দিলাম যে মাই ইমেজ। তো মাই ইমেজ নামে ইমেজটা সেভ করলাম, কোথায় করলাম? আমার প্রজেক্ট ফোল্ডারে কিন্তু করছি। দেখেন এটা যদি ওপেন করি, অবশ্যই ইমেজ নিয়ে কাজ করার জন্য ইমেজটা আপনার এক্সিস্টিং ফোল্ডারে নিয়ে আসতে হবে। এক্সিস্টিং ফোল্ডারের বাইরে থেকেও অ্যাক্সেস করা যায়, তো এটার জন্য আপনার হচ্ছে ফাইল স্ট্রাকচার শিখতে হবে। ওকে, তো আমরা যেহেতু ফাইল স্ট্রাকচার জানি না, তো এই জন্য আমি ডিরেক্ট হচ্ছে এই যে index.html, অর্থাৎ আমি যেই ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে আমি নিয়ে আসলাম মাই ইমেজ.jpg, এবং এইটাকে চাচ্ছি যে আমার এই যে হেডিংয়ের পরে, এই যে হেডিংটা লিখছি আমি, নিউজ পেপারের হেডিংয়ের পরে ইমেজটা দিব। তো ইমেজের জন্য দেখেন মোস্ট অফ দ্য ট্যাগ হচ্ছে কি স্টার্ট আছে, ক্লোজ আছে, বাট কিছু কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ যার কোনো ক্লোজিং নেই। ওকে, তার মধ্যে ইমেজ একটা। তো ইমেজের ট্যাগের জন্য লিখতে হয় আইএমজি ইমেজ, আর এখানে অ্যাট্রিবিউট লিখতে হয়। আমি বললাম যে আমি যে এই স্টার ট্যাগের ভিতরে যা লিখি সেগুলো কি অ্যাট্রিবিউট। তো একটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে সোর্স। সোর্স বলতে ইমেজের লিঙ্কটা আমাকে বলে দিতে হবে যে ইমেজটা অ্যাকচুয়ালি কোথায় আছে, সোর্সটা বলতে হবে। যেহেতু আমি এই ফোল্ডারেই কাজ করতেছি এবং এই ফোল্ডারে আমার ইমেজটা আছে, তো সেক্ষেত্রে আমাকে আর নতুন করে বিভিন্ন পাথ অ্যাসাইন করতে হবে না, যে ইমেজ ফোল্ডারের ভিতর ইমেজ প্লাস মাই ইমেজ.jpg। আমি ডিরেক্টলি বলে দিতে পারবো, যে বলি এখানে মাই ইমেজ.jpg, সেভ করি। অ্যান্ড এবার যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে ইমেজটা আমাদের এখানে চলে আসছে, এই যে দেখেন আসছে না? এটা হচ্ছে টাইটেল, অ্যান্ড দেন তার নিচে হচ্ছে কি প্যারাগ্রাফ, ইমেজটা আছে তার নিচে আমাদের প্যারাগ্রাফগুলো থাকবে। এইভাবে আপনি বিভিন্ন টাইটেলকে নিউজ পেপারে দেখেন, এই ছোট্ট একটা মানে এটা 10 মিনিট মনে করেন, এই যে জিনিসটা 10 মিনিটের মধ্যে আপনি শিখতে পারলেন যে একটা নিউজ পেপারের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে কীভাবে পাবলিশ করা হয়।
কি করতে হয়, একটা টাইটেল থাকে, একটা হেডিং থাকে, ইমেজ থাকে, আপনি এইভাবে এক বা একাধিক ইমেজ নিয়ে আসতে পারেন, তার ভেতরে কি যে প্যারাগ্রাফ দিয়ে এই প্যারাগ্রাফগুলো চলে আসে, তাই না? সো সুন্দর একটা আমরা জিনিস শিখলাম যে নিউজ পেপারের আপনার একটা পোস্ট কীভাবে করতে হয়। সো একটা হেডিং থাকবে, ইমেজ থাকবে, এক বা একাধিক ইমেজ থাকতে পারে, তারপর হচ্ছে কি এখানে বিভিন্ন প্যারাগ্রাফ থাকতে পারে, একটা প্যারাগ্রাফ পি দিয়ে দিয়ে অনেকগুলো পি লিখতে পারেন, যখন এখানে যেমন গ্যাপ দিয়ে দিয়ে লিখছে। সো এখানে ইমেজ নিছে, তারপর এই যে পি, তারপর মাঝখানে আবার ইমেজ, তারপর আবার হচ্ছে প্যারাগ্রাফ নিছে, আবার ইমেজ, এখানে আবার H3 ইউজ করছে ধরেন, আবার প্যারাগ্রাফ নিছে, আবার H4 ইউজ করছে, আবার প্যারাগ্রাফ নিছে, তো এইভাবে কন্টিনিউয়াসলি এগুলো কাজ করছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা দেখতে একরকম দেখাচ্ছে, তাদের আর একরকম, এখানে বিভিন্ন ফন্টের খেলা আছে, আমরা ফন্ট ইউজ করতে পারবো। তো যেমন টাইম নিউ রোমান, তারপর হচ্ছে কি উবুন্টু ফন্ট আছে, পপিন্স ফন্টস আছে, সেন্স সেরিফ সেরিফ, অনেক টাইপের ফন্ট আছে। সো এইগুলো নিয়ে আমরা কি কাজ করবো পরবর্তীতে। ওকে ফাইন, 10টা পর্যন্ত আজকে কন্টিনিউ করব। ওকে, দেন নেক্সটে যাচ্ছি। সো এবার শিখবো আমরা লিস্ট। ওকে, লিস্ট বলতে বোঝাচ্ছে যে আপনি যেমন সাপোজ আপনার বাসা থেকে আপনাকে বাজারে পাঠাইছে, তো বাজারের একটা লিস্ট থাকে না, যে আদা রসুন পেঁয়াজ মাংস থেকে শুরু করে সব কিছু। তো এরকম যে বাজারের লিস্ট করার মতো কোনো ক্রমিক নেই, যে আপনাকে একটা লিস্ট ধরে দিছে, তো আপনি যখন বাজারে যান, বাজারে গিয়ে কি আপনি যে এক নম্বরে যেটা লিখে দিতে, এক নম্বরে সাপোজ মনে করেন আপনার ওকে মাংস নিতে বলছে, বাট আপনি হচ্ছে তেলের দোকানে আগে চলে গেলেন, সো এটা কি কোনো ক্রম আছে যে আপনাকে মাংস নিতে বলছে আগে মাংসই নেবেন তারপর তেল নেবেন, এরকম কিন্তু না। সেরকম একটা প্রসেস, আপনি যে কি এটা কোনো ক্রম নাই, সিরিজ নাই। তো লিস্ট হচ্ছে কি, সরি আমি যে আনঅর্ডার লিস্ট সম্পর্কে বলতেছি, মানে কোন প্রকার অর্ডার নাই। লিস্ট বলতে তো সেগুলো বোঝাচ্ছে যে একের পর একটা ধারাবাহিক প্রসেস, আমরা সিরিয়াল আকারে, যেমন আপনার রোল নম্বর হচ্ছে একটা সিরিয়াল আছে, তো এরকম সিরিয়ালাইজ যে প্রসেসগুলো আছে, যেমন 1 থেকে 100 পর্যন্ত, এইগুলো হচ্ছে লিস্ট। আবার হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেমন যে টিক চিহ্ন দিয়ে 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 অর্ডার লিস্ট থাকে, বা কোনো প্রকার চিহ্ন থাকে না, ডিরেক্ট হচ্ছে একটা একটা করে থাকে। সো এইগুলো হচ্ছে কি লিস্ট। তো লিস্টের জন্য আমাদের ইউএল ট্যাগ ইউজ করতে হয়। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ডিএল মানে হচ্ছে ডাটা লিস্ট, ডিটি মানে হচ্ছে ডাটা টার্ম, ডিডি মানে হচ্ছে ডাটা ডিসক্রিপশন। এগুলো একটা করে শিখবো আমরা। তো প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করি, ইউএল, এবং ইউএল এর ভিতর কি থাকে, এলআই। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এলআই মানে হচ্ছে কি লিস্ট আইটেম। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এটা আমি কেটে দিচ্ছি, এতে কিছু রাখতেছি না এখানে, বুম, সরি, আমি এই পর্যন্ত কেটে দিচ্ছি, এই পর্যন্ত কেটে দিলাম। সো আমি এখানে লিস্ট নিব একটা। ওকে, যেমন বাজার লিস্ট সাপোজ আমি, আচ্ছা তার আগে দেখি কমেন্ট আউট করতে হয় কেমনে। কোনো কিছু কি আপনি কমেন্ট করে রাখবেন এভাবে, ডাবল স্ল্যাশ স্টোর, সরি এটা হচ্ছে সিএসএস এর মধ্যে করতে হয়, এসটিএমএল ক্লাস ক্লোজ করার জন্য এই যে এরকম আপনাকে কি দিতে হবে, লেস দেন সাইন, তারপরে এক্সক্লেমেটরি সাইন, তারপরে দুইটা ড্যাশ ড্যাশ এমনি দিবেন। তো এটা একসাথে লাগিয়ে দিলাম, স্পেস দিয়ে আবার ড্যাশ ড্যাশ, আবার এই যে রাইট অ্যাঙ্গেল দিয়ে দিলাম, তাহলে কিছু কমেন্ট হয়ে গেছে। এখানে যে কোনো কিছু কমেন্ট করে লিখতে পারি। সো লেটস আমি এখানে লিখতেছি যে আমার লিস্ট, মাই বাজার লিস্ট। তো এটা দিলে, এটা কিন্তু কোনো কিছু কমেন্ট করে রাখলে সেটা কিন্তু এক্সিকিউট হবে না, মানে রান হবে না। এই যে মাই বাজার লিস্ট লেখাটা লিখছি, এটাকে যদি আমি এবার এটা রান করি, হোয়াট ইজ এটা, তো দেখতে পাচ্ছেন এই যে মাই বাজার লিস্ট লেখাটা নাই এখানে, তাই না? এটা হচ্ছে কমেন্ট। ফাইন, তো কি করব, আনঅর্ডার। আনঅর্ডার মানে কোনো প্রকার অর্ডার নাই, তো ইউএল লিখলাম, ইউএল ট্যাগটাকে স্টার্ট করলাম, ক্লোজ করলাম, এবং এই আনঅর্ডার লিস্টের ভিতর নেস্টেড আকারে হচ্ছে লিস্টেড আইটেমগুলো থাকবে। তো এলআই দিলাম, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। সো এখানে কী কী লিস্ট আইটেম ছিল আমি একটু দেখে নিচ্ছি, এখানে যা লিখছি আমি তাই লিখছি। তো এখানে নিলাম যে টি, তারপর হচ্ছে কফি, এগুলো আমাকে বাজার থেকে কিনতে হবে। তো সাপোজ আমি এই যে এখানে এলআইগুলো দিয়ে দিলাম, একটা হচ্ছে টি আর একটা কফি, আপনি একই লাইনে লিখতে পারেন বা একাধিক লাইনে। সেভ করি। তো এবার যদি দেখি আমি দেখতে পাবো যে এখানে টি এবং কফি লেখাটা আছে, বাট এটা কি যে দেখেন এখানে বুলেট পয়েন্ট আকারে আছে। তো এই আপনি বিভিন্ন শেপগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে বুলেট পয়েন্ট দিয়ে এগুলো দেখাচ্ছে। তো আমি এটার পরিবর্তে আমি আরও এটাকে আরও 4-5টা করতেছি, কপি পেস্ট করতেছি, কন্ট্রোল সি অ্যান্ড দেন কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে 7 থেকে 8টা করলাম আমি। এবার যদি দেখি আমি দেখেন যে সেম এইভাবে আছে। তো এইটার পরিবর্তে আপনি চাইলে লিস্ট অর্ডারটা যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এবার যদি ওএল বলি, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, দেখেন 1 2 3 4 5 6 এভাবে ধারাবাহিক ক্রমিক আকারে চলে আসলো।
তো এই যে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, মূলত আনঅর্ডার লিস্টটা ওয়েবসাইটে বেশি ইউজ করা হয়। যেমন ওয়েবসাইটের মেনু তৈরি করতে আনঅর্ডার লিস্ট আপনাকে ইউজ করতে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে, সো এটা যদি আসি যে এইখানে সবার উপরে যদি আসি, এই যে হোম, তারপরে অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ, কন্টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ওয়েবসাইটের মেনু। এবং এই মেনুটা যখন আমি ক্রিয়েট করছি সেখানে আমি আনঅর্ডার লিস্ট নিছি, ইউএল নিছি, ইউএলের ভিতর এর মধ্যে একটা একটা করে বলছি, এর ভিতর হোম বলছি, অ্যাবাউট বলছি, সার্ভিস বলছি, পোর্টফোলিও বলছি, ব্লগ বলছি, কন্টেন্ট বলছি, যার কারণে আমার আনঅর্ডার লিস্টে তৈরি হয়ে গেছে। ওকে ফাইন, তো এটাই তো সবচেয়ে বেশি ইউজ করা হয় আনঅর্ডার লিস্ট। এবং এর ভিতরে আপনি লিস্ট আইটেম দিতে পারেন, আমি আর দিচ্ছি না, এর বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলো আপনারা দেখে নিন, একদম ইজি জিনিসগুলো টাইপগুলো আমার আনঅর্ডার লিস্টে। যেমন আমি এখানে যদি বলি, মেবি এখানে টাইপ স্কোয়ার has give you যে দেখেন এটা এই যে ইয়ার পরিবর্তে স্কোয়ার শেপে চলে আসছে। ওকে, এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। তো এইটার পরিবর্তে এটা যদি অর্ডার লিস্টে আসি, আমি ওএলে আসে, তো এবার যে 1 2 3 4 আকারে আসে, আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। যদি ক্যাপিটাল এ দেই তাহলে দেখবেন যে এ বি সি ডি এই ফরম্যাটে আসছে। যদি লোয়ার কেসে এ দেই, তো এই যে লিস্টগুলো হচ্ছে এ বি সি লোয়ার। আমি রোমান আই দেই, সাপোজ এখানে আই দিলাম, তো এই যে রোমানিক 1 2 3 4 5 6 এভাবে আসতেছে। যদি ক্যাপিটাল আই দেই তাহলে রোমানিক বড় হাতের আসতেছে। ওকে, সো এইভাবে আপনি যেটা দিবেন সেই অনুযায়ী হচ্ছে এটাকে এই লিস্টগুলো আসবে। ওকে ফাইন, নেক্সট। তো অর্ডার লিস্ট বলতে বোঝাচ্ছে যে রান্নার রেসিপি অর্ডার আকারে থাকতেছে। একটা রান্নার রেসিপি কি ধাপে ধাপে দিতে হয়, যেমন স্টেপ, একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, তো এরকমই যে অর্ডার লিস্ট বাট সেম থাকতেছে। ইউএলের ক্ষেত্রে অর্থাৎ আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যেটার মধ্যে কোনো প্রকার অর্ডার নাই, সেক্ষেত্রে আমাকে ইউএল ইউজ করতে হচ্ছে, এর ভিতরে এলআই দিতে হচ্ছে। সেম ওয়েতে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাকে ওএল দিতে হচ্ছে এবং কি এরপরে কি এলআই দিতে হচ্ছে, এলআই। তো এলআই ভিতরে ভিতরে কিন্তু থাকতেছেই। তো একটা ডাটা লিস্ট এটা তেমন ইউজ করা হয় না, যে কারণে এখানে ডিসক্রাইব করা হয়নি। এটা মোর অ্যাডভান্স আপনার প্রয়োজন হলে শিখতে পারেন, বাট এটা আপাতত না শিখলেও হবে। ওকে, সো এবার শিখবো আমরা লিঙ্ক। লিঙ্ক বলতে কী বোঝাচ্ছে, আমি সাপোজ আমার ওয়েবসাইট থেকে অ্যাবাউটে ক্লিক করলাম, তো অ্যাবাউট ক্লিক করলে পেজটা লোড হচ্ছে, লোড হয়ে আর একটা পেজে চলে গেছে, দেখেন অ্যাবাউট পেজে, তাই না? রাইট। সার্ভিসে যদি ক্লিক করে সার্ভিস পেজে যাচ্ছে। একই রকম এই যে নিউজ পেপার সাইটটা যদি আসে, আমি যদি এখানে ওয়ার্ল্ডে ক্লিক করলি তাহলে ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, তাই না? সো এই যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে, তো সেটাই হচ্ছে HTML এর লিঙ্ক। ওকে, তো লিঙ্ক হচ্ছে কানেক্ট দ্য ওয়েব, এই স্টেপ ইজ দ্য ডেস্টিনেশন, মানে অ্যাকচুয়ালি কি কোন পেজে যাবে। হুম, যেমন এখানে গুগল বলছে, তো এখানে গুগলের লিঙ্কটা গুগলে চলে যাবে। তো এই লিঙ্ক ট্যাগটাকে আমরা শিখি একটু। তো এটার নিচে লিখি আমি, এখানে বললাম যে এ ট্যাগ দিয়ে, এ বলতে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, এর ভিতরে বলতে হয় এই স্টেপ। এই স্টেপ বলতে বোঝাচ্ছে যে এটা কোথায় যাবে। আমি এটার ভিতর আমরা আবারও বলে রাখি, এই যে ট্যাগের মধ্যে যা কিছু লিখি সেগুলো কিন্তু ওয়েবসাইটে শো করে না। ট্যাগের স্টার ট্যাগ এবং ইন ট্যাগের ভিতরে যা কিছু রাখি সেগুলো কিন্তু শো করে। দিলাম যে গো টু ফেসবুক, তো এবার তো হ্যাশ দিয়ে রাখলাম। যদি কোনো কিছু না চান সেক্ষেত্রে হ্যাশ দিতে পারেন। এ ট্যাগ দিয়ে রাখছি ঠিক আছে, বাট গো টু ফেসবুক লিখছি। লেখার পরে এবার যদি আমি এখানে রিলোড দেই, আমি আমার পেজে রিলোড, এই যে গো টু ফেসবুক, বাট ক্লিক দিলে কিন্তু কোথাও যাচ্ছে না। দেখেন উপরের দিকে এখানে হ্যাশ সাইনটা চলে আসতেছে, একবারে পেজের উপরে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি না আমার এই লিঙ্কের মাধ্যমে যখন অন্যান্য দেখেন, অন্যান্য যে ট্যাগ যেগুলো আছে, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইউএল ট্যাগ, এগুলোতে যেখানে মাউসটা নিয়ে গেলে কোনো কিছু ক্লিকেবল না, ক্লিক হচ্ছে না। সো আপনি যদি যে কোনো জায়গায় আপনি ক্লিক টাইপের কোনো কিছু করতে চান, বা এই যে লিঙ্ক আপ, এক পেজ থেকে আরেক পেজের লিঙ্ক, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যদি কোনো কিছু করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এই যে লিঙ্কে ক্লিক দিতে হয়। তো এটাতে ক্লিক দিতাম, বাট এটা হচ্ছে এই স্ট্যাফের ভিতরে আপনি যা কিছু রাখবেন সেটাই হচ্ছে সেখানে যাবে। তো সাপোজ আমি বললাম যে HTTPS, তুমি এইখান থেকে আমি চাইলে আমার নিজের আলাদা পেজে যেতে পারি। যেমন আমি কি কাজ করছিলাম এখানে, হোম থেকে অ্যাবাউটে, অ্যাবাউট থেকে পোর্টফোলিও, এটা হচ্ছে উইদিন মাই ডোমেন, অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যেই আসি। বাট এখন না, আমি চাচ্ছি না অন্য একটা পেজে যাব। আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্ক দিলে ডিরেক্ট এভাবে দিতে পারেন, আপনার নিজ সেম পেজের লিঙ্ক। বললাম যে /about.html, বাট আমার অ্যাবাউট পেজ নাই, সেক্ষেত্রে অ্যাবাউট পেজে কোনো কিছুতে পাবে না। দেখবেন রিলোড দেখাবে, এখানে রিলোড দেই, কোনো ফেসবুক এই বলছে ক্যান নট গেট অ্যাবাউট.html, মানে অ্যাবাউট.html নামে কোনো কিছু পায় নাই।
সো আপনি চাইলে আপনার ওন হচ্ছে পেজের লিঙ্ক দিতে পারেন অথবা আদার্স যে কোনো কিছু লিঙ্ক দিতে পারেন। সো দিলাম গো টু ফেসবুক দিলাম, দেন এখানে https ডট লিঙ্কটা বলে দিলাম facebook.com। তো এবার যদি আসি সেভ করি, তো দেখতে পারি যে আমি এখানে কি ফেসবুকে চলে গেলাম, গো টু ফেসবুক। একই রকম আমি যে চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটাতে এখানে বলে দেবো যে তুমি আমার ইউটিউবে যাও, দিলাম যে এ ট্যাগ দিলাম, এখানে স্টেপে বললাম যে এটা বসায় দিলাম ইউটিউবের লিঙ্কটা, এখানে বললাম যে গো, বা দিলাম যে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, সেভ দিই এবং এটা যদি যাই তো এখানে কি দেখতে পাবো আমরা, আমার এখানে লেখা আছে এবার গো টু ফেসবুক এবং একই সাথে তার পাশে লেখা আছে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখেন দুটো একসাথে আছে, এটাকে বলা হচ্ছে ইনলাইন ব্লক, ইনলাইন এলিমেন্ট, আর একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আই এম এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি এস্টিমেট সিএসএস আমি শিখছিলাম 2016 সালে, ওকে, এবং আজ থেকে 10 বছর হয়ে গেলো প্রায়। অ্যান্ড এস্টিমেট সিএসএস এই যে বিষয়গুলো আমি হচ্ছে এই জিনিসগুলো এরপরে হচ্ছে আমি মাঝখানে হচ্ছে 19, 20, 21 সালে আমি হচ্ছে ট্রেনিং করাইতে আমি এস্টিমেট সিএসএস ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর। তো তারপর হচ্ছে ট্রেনিং বাদ দিয়ে দিছি, দেন হচ্ছে আমি রিয়েল প্রজেক্ট করতেছি। তো এরকম, তো আপনি কারেক্টেড থাকলে সো আমার কোনো কোনো বিষয় যেমন ছোটো ছোটো ইস্যুগুলো আমি ভুলেও যেতে পারি, বাট এগুলো হচ্ছে কি জটিল কিছু না, একদম ছোট্ট জিনিস। যেমন এই যে একটু আগে এখন আমি ভুলে গেলাম যে হোয়াট ইজ ইনলাইন, হোয়াট ইজ ব্লক লেভেল এলিমেন্ট। সো ইনলাইন হচ্ছে একই লাইনে সবগুলো আসবে, যেমন এ ট্যাগ, তারপরে যে হেডিং ট্যাগ হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, মানে এইটার পাশে আর কেউ আসবে না, এটা হচ্ছে এর লাইনে এই থাকবে। বাট হচ্ছে ইনলাইনের ক্ষেত্রে এই যে একসাথে এর পাশে পাশে অনেকগুলো বসে যাবে ফাঁকা জায়গা পেলেই। তো দিলাম ইউটিউব চ্যানেলে যদি যাই, তো এই যে ইউটিউবে চলে আসলাম এবং এখানে দেখাচ্ছে কি এই যে এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম। তো আমি আমার পেজ থেকে আমি কাজ করতেছি এক পেজে, বাট লিঙ্ক আপ করলাম আরেক পেজের। ওকে, ফাইন। আর 8 মিনিট সময় আমরা ডিসকাস করবো, এরপরে ক্লোজ করে দেবো। ওকে, সো ওপেনিং নিউ ট্যাব। তো এটা কি আমার নিউ ট্যাব ওপেন হচ্ছে? আমি যদি এই যে ইউটিউবে ক্লিক দিই বা ফেসবুকে ক্লিক দিই, এটা কিন্তু আমার পেজটা চেঞ্জ হয়ে আমার এখানে এটা ওপেন হয়ে যাচ্ছে, তাই না? সো আমি এটা চাচ্ছি না, যে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে আমি আমার পেজে ক্লিক দিব, বাট সেটা আমার পেজের ওই ইয়াতেই ট্যাবে লোড না হয়ে নতুন একটা ট্যাব ওপেন করবে। তো এটার জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট সেট করতে হয়, এবং অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয় জানেন কি? অ্যাট্রিবিউট লিখতে হয় স্টার ট্যাগের ভিতরে। তো আমি স্টার ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট দেবো, কার মধ্যে? যে ইউটিউবের মধ্যে। এখানে আর একটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে আমি স্টার ট্যাগের ভিতরে একাধিক অ্যাট্রিবিউট লিখতে পারি, যেমন এই যে এই স্টেপে একটা অ্যাট্রিবিউট লিখছি, আরও অ্যাট্রিবিউট, তাহলে স্পেস দিয়ে আবার একটা অ্যাট্রিবিউট লিখবো। এটার নাম দিচ্ছি সাপোজ হচ্ছে সরি, এটা হচ্ছে টার্গেট। মানে আমি চাচ্ছি যে কোথায় যাবে, দিলাম হচ্ছে সেলফ, দিলে সেই পেজে থাকবে প্যারেন্ট, বা কোনো কিছু না দিলে হচ্ছে অন্য রিডাইরেক্ট হয়ে ওইখানে লোড হয়ে যাচ্ছে। যেখানে যদি ব্ল্যাঙ্ক বলি, তো ব্ল্যাঙ্ক বললে এবার কী কাজ করবে, আমি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেলের যদি কেউ ক্লিক দেয়, তো ক্লিক দিলে এবার যেটা হবে নতুন একটা ট্যাব ওপেন করবে। দেখি, ওকে, এটাতে ক্লিক দিয়ে দেখেন এবার হচ্ছে আমি যে আমার ওয়েবসাইট হচ্ছে এটাই ক্লিক দিচ্ছি, দেখেন এই যে পাশে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল লার্নিতে এবিএস নামে। ওকে, এবং হচ্ছে কি আমার এই পেজটা স্টিল মানে অ্যাকুরেট অবস্থায় আছে। তো এটা হচ্ছে কি মানে আপনি লিঙ্ক আপ করতে পারেন, এবং লিঙ্কের ক্ষেত্রে যদি বলেন টার্গেট ব্ল্যাঙ্ক, তো সেই ক্ষেত্রে আমার নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, ফাইন, লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। ওকে, ইমেজ তো বললাম অ্যাড পিকচার, কোনো পিকচার অ্যাড করার জন্য আইএমজি ট্যাগটাকে দিতে হয় এবং এসআরসি সোর্স দিয়ে এভাবে কি আমাকে দিতে হয়, তাই না? ওকে, তো এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, একটু আগে যেটা বলছি, তো এটা তো শিখে ফেলছি, বাট এখানে অল্টারনেটিভ একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। সামহাও যদি কোনো কারণে আমার ইমেজটা মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আমি অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি না। আবার নিচ্ছি আমি ইমেজটা, এখানে দিলাম আইএমজি ইমেজ ট্যাগটাকে দিলাম, এখানে এসআরসি দিলাম হচ্ছে সোর্স, এখানে বললাম যে মাই ইমেজ ডট জেপিজি, এবং এই ইমেজ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। রাইট, সেভ করি, দেখেন ইমেজটা আসলো। এই যে ইমেজটা দেখতে পাচ্ছি, তাই না? এখন ধরেন সামহাও আমার ইমেজটা মিসিং আছে, ওই ইমেজটা নাই, তো সেক্ষেত্রে একটা ইরোর দেখাবে। কিন্তু আমি যদি ইমেজটা অন্য এক ভুল নাম দিই, যে এরকম দিলাম, তো এই নামে তো কোনো ইমেজ নাই, তাই না? সেটা দেখতে পাবো যে এখানে এরকম দেখাচ্ছে, যে একটা এরকম দেখাচ্ছে ইমেজ, বাট এটার সাথে আমি একটা টেক্সট দিতে যাচ্ছি, যে সামহাও যদি কোনো কারণে আমার ইমেজটা মিসিং হয়, তো সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ টেক্সট দেখাবে। তো এই জন্য এটা হচ্ছে এএলটি ট্যাগ, এএলটি মানে হচ্ছে অল্টারনেটিভ। তো আর একটা অ্যাট্রিবিউট নিলাম এএলটি, তো এইখানে বললাম যে
নিউজ ইমেজ, যে কোনো একটা নাম বলে দিতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউজ ইমেজ। তো এবার দেখেন এটার পাশে ইমেজটা যেহেতু মিসিং, তো সেক্ষেত্রে এটার পাশে দেখাচ্ছে নিউজ ইমেজ। ওকে, এবং যদি ইমেজটা থাকে তো সেক্ষেত্রে এই অল্টারনেটিভ ট্যাগটা এখানে শো করবে না, বাট এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে কাজে লাগে। সেভ করি এবং এবার যদি দেখি, এই যে দেখেন এবার ওই ট্যাগটা নাই, নিউজ ইমেজ লেখাটা নাই, যেহেতু ইমেজটা আমার পেয়ে গেছে। ফাইন, লেটস মুভ অন টু দ্য নেক্সট। ইমেজ অল্টারনেটিভ বললাম যে এসইওর ক্ষেত্রে বেশি কাজে লাগে, এএলটি অল্টারনেটিভ ট্যাগ। ওকে, এবার হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো তো শিখছি তাই না, বাট মজার কিছু জিনিস এখানে অ্যাট্রিবিউট আছে, এগুলো একটু সব সময় আপনি এখানে ইউজ করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। সবচেয়ে বেশি ইউজ করা হয় ক্লাস নামক অ্যাট্রিবিউটটা আপনার একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। আপনি যে কী পরিমাণ ক্লাস নামক অ্যাট্রিবিউট ইউজ করবেন, মানে প্রতিটা এলিমেন্টের ভিতর আপনি অ্যাট্রিবিউট আকারে ক্লাস ইউজ করবেন। দেখাচ্ছে এটার প্রমাণ হিসেবে আমি যেটা সোর্স কোডে যাই, তো দেখতে পাবো আমি মোস্ট অফ দ্য ট্যাগের ভিতরে ভিউ সোর্স কোড দিলাম, এবং আমি হচ্ছে যদি বডিতে আসি এবং দেখেন এই যে ডিভ ক্লাস 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 ক্লাস, প্রত্যেকটা ট্যাগের ভিতরে আপনার এই ক্লাস নামক অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়, মানে করে আর কি, প্রয়োজন আছে এটার অনেক, এটা দিয়ে সিএসএস করতে পারি। ওকে, সো জাস্ট নর্মাল একটু সিএসএস দেখাচ্ছে এখন, তাহলে দিয়ে শেষ করতেছি। এই যে হেডিং ট্যাগে আমি টাইটেল অ্যাট্রিবিউটের পরিবর্তে একটা অ্যাট্রিবিউট নিলাম ক্লাস। ক্লাস দিলাম যে মাই এইস হেডিং, বললাম মাই হেডিং। এবং এই যে একটা অ্যাট্রিবিউট, এখানে আমরা ক্লাস একাধিক ক্লাস দিতে পারি, দিলাম এস ওয়ান দিতে পারলাম, স্পেস দিয়ে আবার, স্পেস দিয়ে আবার। তো আমি একটা অ্যাট্রিবিউটের ভিতরে, ক্লাস নামক অ্যাট্রিবিউটের ভিতরে আমি কিন্তু একাধিক ভ্যালু দিতে পারি। তো একাধিক ভ্যালু মানে হচ্ছে একাধিক ক্লাস, তো আমি এই ক্লাসে শুধুমাত্র একটা ক্লাসই রাখতেছি। ওকে, মাই হেডিং নামে। এবং চাইলে এটার এখন সিএসএস করতে পারি, অথবা ক্লাস তো শিখলাম, তারপর স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে। এটা একটু ডিফারেন্ট টাইপের অ্যাট্রিবিউট, এটার একটা হচ্ছে প্রপার্টি ক্লোন ভ্যালু লিখতে হয়। একটা প্রপার্টি দিব মানে স্টাইল, মানে আমি যদি কালার করতে চাই, নাকি ফন্সেস করতে চাই, নাকি ফন্সেস বাড়াইতে চাই, কি করতে চাই, সেটা এখানে প্রপার্টি, সেটা হচ্ছে প্রপার্টির নাম। আর কোলন দিয়ে যেটা দেয় সেটা হচ্ছে ভ্যালুজ। লেটস আমি কালার চেঞ্জ করবো, কালার এখানে বললাম GREEN, গ্রিন। সেভ করি এবং এবার যদি চেক করে দেখতে পাচ্ছি যে দিস ইজ হেডিং, এটার কালার গ্রিন হয়ে গেছে। ওকে, এবং বলতে পারি এখানে আবার বললাম যে ফন্ট সাইজ 40 পিক্সেল, 40 পিক্সেল। আচ্ছা, এটা হচ্ছে না, বাট এই নর্মালি দেখাচ্ছি আমি অন্য কিছু দিয়ে। ওকে, সো শুধুমাত্র এটাই দিয়ে রাখতেছি, আমি ডিটেলসে যাচ্ছি না। কালার আরও স্টাইল, একাধিক স্টাইল দিতে পারি, আনলিমিটেড আমরা এখানে স্টাইল ইউজ করতে পারি। যেটা বলতে একটা দেখে রাখেন যে আমি এটা দিলাম, আমি চাইলে আরও স্টাইল নিতে পারি একাধিক। তো আবার এই যে সেম স্টাইলটাকে আমি এখানে না করে আমি চাইলে, এটা হচ্ছে এই যে হেডিং, এটা যে একটা ক্লাস নামক একটা কি অ্যাট্রিবিউট নিচ্ছি, তো এই অ্যাট্রিবিউটটা আমি এই যে হেড ট্যাগের ভিতরে আবার দিতে পারি স্টাইল। স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করলাম হেডের ভিতরে, এবং এখানে ডট দিয়ে বললাম সেই মাই হেডিংয়ের নাম, এবং বলার পরে এখানে বললাম যে এটার তুমি কালার করে দাও রেড। তো মাই হেডটাকে এইবার হচ্ছে কি, যে ওয়েবসাইটটা লোড হয়ে খুঁজতে শুরু করবে যে কোথায় মাই হেডিং ক্লাস আছে। তো এই মাই হেডিং ক্লাস এখানে আছে, এটার ভিতরে আসে বলবে যে এটা কালারটা রেড, তুমি কালারটা রেড করে দাও, তো কালার রেড হয়ে গেল। আমি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে বললাম যে পার্পল। সেভ করি, সেভ দেই, তো দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার পার্পলের ভিতরে রেড ব্যাড দেখাচ্ছে। তো এখানে বললাম যে হোয়াইট, তুমি এবার কালারটা হোয়াইট করে দাও। সো টেক্সটের কালার, কালার বলতে টেক্সটের কালার, আর এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এবং আমি বলতে পারি যে এটার প্যাডিং দাও, আমি একটা প্যাডিং অ্যাড করতে পারি, PADDING, যে প্যাডিং আমি দিলাম হচ্ছে 40 পিক্সেল। তো 40 পিক্সেল একটা প্যাডিং, এই যে দেখেন একটা প্যাডিং হয়ে গেল। তো এগুলো হচ্ছে ডিজাইন, মানে হচ্ছে সিএসএস, এগুলো আমরা করতে পারি। বাট আমরা আলটিমেট এই মুহূর্তে যেটা শিখলাম সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। ডিজাইন তো আমরা শিখবো আস্তে আস্তে ধারাবাহিকভাবে। তো এই যে এখানে ক্লাসের ভিতরে অ্যাট্রিবিউট নিতে পারি, আনলিমিটেড অ্যাট্রিবিউট, এভাবে স্পেস দিয়ে দিয়ে আমরা হচ্ছে কি অ্যাট্রিবিউটগুলো লিখতে পারি। ওকে, ফাইন। অ্যান্ড দেন লেটস মুভ অন। অ্যাট্রিবিউট গেলাম, আইডি দিতে পারি, SRC, সোর্স, স্টেপ, স্টাইল, ট্যাগের বিষয়ে এক্সট্রা তথ্য দেওয়ার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ওকে, অ্যান্ড দেন এটা হচ্ছে ডিভ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ইউজেবল ট্যাগ ইন ওয়েবসাইট। এই যে ডিপ ট্যাগটা দেখবেন আনলিমিটেড জায়গায় ইউজ করা হয়েছে একটা ওয়েবসাইটের। সবচেয়ে বেশি যে ট্যাগটা ইউজ করা হয় প্যারাগ্রাফ, তারপর হচ্ছে ডিপ, এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে ডিপ। ডিপ ছাড়া কোনো ট্যাগ দেখতে পাচ্ছেন এখানে, ডিপ 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 ডিপ। তো একটার ভিতরে একটা ডিপ, একটার ভিতরে একটা ডিপ, এভাবে হচ্ছে কি ডিপ আমরা এখানে দিয়ে রাখি। তো ডিপ ট্যাগটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা বক্সের মতো কাজ করে। এই যে
জেনারেট এ কন্টেনার, একটা কন্টেনারের মতো কাজ করবে। ডিপ হলো একটা খালি বাক্স, একটা বাক্স, এর ভিতরে আমরা যে কোনো কিছু রাখতে পারি। ডিজাইন করার জন্য এটা সবচেয়ে বেশি কাজে লাগে। সো দেখেন এখানে ডিপ দিছে, ক্লাস আমি যে কোনো নামে ক্লাস ইউজ করতে পারি এবং ডিপ ট্যাগটাকে ক্লোজ করতে পারি। এটা দিয়ে আমি শেষ করবো আজকে। তো এগুলো সব কেটে দিচ্ছি, বুম। ওকে, এটা কোথা থেকে আসলো? ইয়েস। তো এইখানে আমি এবার বডির ভিতরে একটা ডিপ নিলাম, ডিপ ট্যাগটাকে স্টার্ট করলাম, ক্লোজ করলাম আদার ট্যাগের ভিতর। আমি এর ভিতরে চাইলে এখন হেডিং দিতে পারি। হেডিং একটু আগে বললাম না আমরা যে আমরা নেস্টেড একটা HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর মার্কআপের ভিতরে নেক্সটেড একটার সাথে আর একটা নেস্টেড করে করে আমরা লিখতে পারি, তাই না? সো এখন শিখবো আমরা ডিপ ট্যাগ। ওকে, সো আমি এখানে বললাম হেডিং, বললাম এখানে একটা বললাম যে H3 দিলাম, এখন বললাম যে হেডিং 3। তো এরকম একটা ডিভের ভিতর আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, HTML এর যত প্রকার ট্যাগ আছে সব কিছু লিখতে পারি হেডের ভিতর, ডিভের ভিতর। তো ডিপ হচ্ছে কি, সেটা হচ্ছে কন্টেইনারের মতো থাকবে, কন্টেইন করে থাকবে তার মধ্যে। এই যে ডিপ সেম ডিজাইনের কোনো কিছু চেঞ্জ হয় নাই, বাট এটা দেখবো একটা বক্সের ভিতর আছে। এটা যদি ইন্সপেক্ট করি আমরা, মাউসের রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করি, তো এটার ভিতর যদি এই যে ডিভের ভিতর যদি মাউসটা নিয়ে যাই, দেখতে পাচ্ছি এই যে ডিভের এখানে মাউসটা নিয়ে গেলে নিচের দিকে ইন্সপেক্টরের ভিতর দেখেন টোটাল জায়গাটা কী হয়ে আছে, সিলেক্টেড অবস্থায় আছে। যেহেতু সিলেক্টেড অবস্থায় আছে, এর মধ্যে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, এবং এই ডিজাইনটা করার জন্য ডিভের একটা আইডেন্টিফায়ার দিয়ে রাখলাম ক্লাস অথবা আইডি, যে কোনো আইডেন্টিফায়ার দিতে পারেন। অর্থাৎ ডিভের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিলাম, অ্যাট্রিবিউটের নাম দিচ্ছি ক্লাস, এবং এই ক্লাসের ভিতরে বললাম যে বক্স সেভ। তো ক্লাস লেখার পরেও কোনো পার্থক্য দেখতে পাবো না। এবং এইবার হচ্ছে আমি সিএসএসে আসি, যে স্টাইল ট্যাগ, সিএসএস তো পরে শিখবো, বাট এই মুহূর্তে দেখে রাখি। বক্স নিলাম, বক্সের ভিতরে এবার যদি বলি আমি যে ব্যাকগ্রাউন্ড কালার সায়ান কালার ইউজ করলাম, সেভ দেই, তো এই যে দেখেন কি কাজ করলো এটা। এই বক্সের ভিতরে যদি কালার দিছে, তাহলে বক্সের ভিতরে যা কিছু আছে সব কিছুর ভিতরে কিন্তু জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যত প্রকার সিএসএস লিখবেন এখন বক্সের ভিতর, তো বক্সের ভিতরে যা আছে সব কিছুর ভিতরে সেই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এই যে বক্সের ভিতরে আমি কিন্তু এই যে H1 আর H3 ভিতর ব্যাকগ্রাউন্ডে কি কোনো কালার দিছি? দেয় নাই কিন্তু। আমি কোথায় দিয়ে রাখছি? আমি দিয়ে রাখছি ডিভের মধ্যে। তো দেখেন এই ডিভের মধ্যে কি কালারটা চলে আসছে। ওকে, বক্স, এই যে বক্স দিয়ে চলে আসছে। তো এরকম আপনি, এটা হচ্ছে ডিভ, এবং আজকে এই পর্যন্তই রাখবো। দেখি ডিভ একটা বক্স, দেন এই পর্যন্তই। সো এখানে অনেক জিনিস আছে, আমরা ইনশাল্লাহ আগামীকাল আবার কন্টিনিউ করবো আমরা। তো আপনারা চাইলে এই পিডিএফটা নিতে পারেন। এটার জন্য আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্ট হতে হবে আমার সাথে। সো কমেন্ট করবেন আপনারা, কারো যদি এই পিডিএফটা প্রয়োজন হয়। সুন্দর করে একদম বাংলা উইথ ইংলিশ সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে সবগুলো বিষয়। যেমন সিমেট্রিক HTML, ডিবির বদলে অর্থপূর্ণ ট্যাগ ব্যবহার করা হয়েছে ওর জন্য ভালো, যেমন হেডার, মেইন, ফুডার, এরকম করে সিমেট্রিক লেআউট, এরকম করে যে ইনপুট, বিভিন্ন ফর্ম, যেমন এই যে লগ ইন ফর্ম, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, তারপরে বিভিন্ন টেবিল, তারপর রেডিও বাটন, চেকবক্স, লেভেল বাটন, সাবমিট বাটন, সিলেক্ট অপশন, অডিও ভিডিও, আপনি এখানে যে অডিও ভিডিও প্লে করতে পারেন ওয়েবসাইটের মধ্যে, আই ফ্রেম ট্যাগ ইউজ করতে পারেন। নাও লেটস প্লে এই যে সিএসএস বেসিক, আমরা সিএসএস বেসিক স্টার্ট করতেছি, ওয়েবসাইটকে সুন্দর করা বেসিক কাজ। তো সিএসএস এর মধ্যে আসলে আমাদের আসল মজাটা পাবো অ্যাকচুয়ালি, আর HTML এর ভিতর আপনি তেমন মজাগুলো পাবেন না। দেন এখানে ভিতর থেকে বাইরে এখানে কি কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন এগুলো দিতে পারি। সাইজিং, বক্স সাইজিং, বর্ডার বক্স, দেন টাইপোগ্রাফি, দেন রিলেটিভ, ফিক্সড পজিশন, আমরা ফিক্স, স্ট্যাটিক, ডাইনামিক করতে পারি, কম্বিনেটর, সিলেক্টরগুলো দেখাচ্ছে, লেআউট, ফ্লেক্স বক্স মাস্টারি। এই যে ফ্লেক্স বক্স যে জানে সিএসএস এর, সে হচ্ছে একটা ডিজাইনকে ইজিলি বিভিন্ন লেআউটে কনভার্ট করতে পারে। ওকে, তারপর গ্রিড সিস্টেম আছে, এই গ্রিডটা জানতে হয়। এই যে বিভিন্ন ডিজাইনগুলো এখানে অ্যাপ্লাই করা আছে। ওকে, এই যে সিএসএস গ্রিড, 2D লেআউট গ্রিড, এই যে এরকম গ্রিড আকারে আমরা ডিজাইন করতে পারি। আর দেন রেসপন্সিভ ডিজাইন আছে, এই বিভিন্ন ডিজাইনকে কীভাবে রেসপন্সিভ করতে পারি, একটা ওয়েবসাইটের অ্যানিমেশন কীভাবে করতে হয়, বিভিন্ন অ্যানিমেট করতে হয়। যেমন হঠাৎ রং না বদলে আস্তে আস্তে রং বদলানো, এক পাশ থেকে আসতেছে, বাম থেকে, ডান থেকে, উপর থেকে, নিচ থেকে, এই যে জিনিসগুলো আসতেছে বিভিন্ন সময় নিয়ে নিয়ে লোডিং হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা অ্যানিমেশনের মাধ্যমে করি। ওকে, তারপরে যে টেবিল, বিভিন্ন টেবিল নিতে পারি, ফুটার বানাইতে পারি। তারপর হচ্ছে নিয়ন বাটন, বিভিন্ন ইফেক্ট আমরা বক্স শ্যাডো দিয়ে বানাইতে পারি।
কন্ট্যাক্ট ফর্ম, যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট ফর্ম, তারপর হচ্ছে হেডার বানাতে পারি, স্টিকি হেডার, পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি, অ্যান্ড দেন বোনাস চিট শিট বিভিন্ন আছে। এসটিএমএল এর জন্য আমার হচ্ছে ইন্টারভিউর জন্য কী কী বিষয় মনে রাখতে হবে, সিএসএস এর জন্য কী কী মনে রাখতে হবে, চেট শিট, এগুলো আমরা মানে এক কথায়। তারপরে যে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আপনাকে যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। সিমেট্রিক এসটিএমএল কাকে বলে, বক্স মডেল কাকে বলে, রিসেট সিএসএস কাকে বলে, রাইট? ওকে, সো আমরা এভাবে কন্টিনিউয়াসলি শিখবো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আর আর আমার এই ভিডিওগুলো সবগুলোই হচ্ছে ইউটিউবে আমরা পার্ট বাই পার্ট হচ্ছে আপলোড করা থাকবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, এখনই বিদায় নিচ্ছি।